তিনি দুর্ধর্ষ অভিনেতা, অভিনয়ের জন্য অনেক প্রাইজ পেয়েছেন, কিন্তু তাকে ইন্ডাস্ট্রি বিশেষ করে চেনে পরিচালক হিসেবে। এবং তিনি গত 10-12 বছরে বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত পরিচালকদের একজন। একই সঙ্গে তার রয়েছে একটা মনন, যা তাকে মাঝে মাঝে আবার রাজনৈতিক মঞ্চেও নিয়ে আসে। সব কিছু মিলিয়ে আমাদের আজকের লাইমলাইটের যিনি অতিথি কৌশিক গঙ্গোপাধ্যায়, এখনকার টালিগঞ্জ ইন্ডাস্ট্রি তাকে বাদ দিয়ে কল্পনাই করা যায় না। অনেকদিন বাদে তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে। তুমি মাঝখানে প্রায় প্র্যাকটিক্যালি বন্ধু বান্ধবরা বলছে যে কেজি, যেটা তোমার ডাক নাম, বলছে কেজি প্রায় নিখোঁজ হয়ে গেছে, নিরুদ্দেশ হয়ে গেছে। সো আবার তুমি ফেরত এলে, এটাই ভাল লাগছে আর কি। এটা কি কৌশিকের ফেরত আসা, কিভাবে বলবো? না, ওরকম না, এটা খুব সচেতনভাবেই আসা নিজের কথা বলার জন্যে। আর সোশ্যাল মিডিয়া থেকে চুপ করে থাকাটা আমি ঠিকই করেছি। আমার নিজের যেমন লক্ষ্মী ছেলের রিলিজ, আমি সেই জন্যে চারিপাশে যাচ্ছি, দেখা করছি, কথা বলছি, কিন্তু ছবি শেষ হয়ে যাবে যখন, আমি আবার গুটিয়ে যাব। কারণ আমার যদি নিজের সম্পর্কে কিছু জানাবার থাকে আমার দর্শকদেরকে, তাহলে বা আমার পাঠকদেরকে, আমি যখন কাগজে লিখছি বা কোথাও, আমি সেটা সরাসরি জানাতে চাই, কোনো মাধ্যমের নয়। এবার আমি যখন ছবিটাই আমার পরিচয়, অভিনয় করি বা আমি পরিচালনা করি, সেক্ষেত্রে আমার কাজ যখন আসবে, সেই কাজের জন্য আমি দায়বদ্ধ, চুক্তিবদ্ধ সবই, তখন আমি তার জন্য আপ্রাণ পরিশ্রম করব এবং সমস্ত কাজ করব, আমি দেখা করব। আর তার বাইরে যেটা হয়েছে, আমার খালি মনে হয়েছে যে আর নিজের কথা বলতে ভালো লাগছে না। ভালো লাগছে না কারণ আমি এই প্যান্ডেমিকের সময় দেখেছি কেউ মায়ের সাথে চা খাচ্ছে, সেটাও পোস্ট করছেন না। আমার ইন্ডাস্ট্রি পোস্ট করে দিচ্ছে সঙ্গে সঙ্গে ফেসবুকে। কেউ ছাদে নাচছেন, কেউ বারান্দায় নাচছেন, হ্যাঁ, কেউ আবৃত্তি করছেন, কেউ জগিং করছেন, নানান জিনিস করছে না, সব নিজের প্রাইভেট মোমেন্টগুলো। খালি আমার মনে হয়েছিল যে জনমানসে টিকে থাকার জন্য, কারণ তখন কোনো কিছু হচ্ছে না, সব বন্ধ, মানুষ আমায় ভুলে যাবে না তো, বা আমি আছি, আমি এই করছি, আমি তাই করছি। একই বাড়ির মধ্যে একজন 3টে চরিত্র অভিনয় করে সেটাকে নিজেই এডিট করে আপলোড করে দিচ্ছে ছবি। সে নিজেই মা, নিজেই মেয়ে, নিজেই কাজের মাসি, সমস্ত মিলে সে একটা ছবি বানিয়ে করছে। খুব ভালো প্রয়াস, আমি সেগুলোর কথা বলছি না, এটা তাদের মানসিক গঠন। আমার খালি মনে হচ্ছে এটা নিয়েই তো একটা সিনেমা হতে পারে, কিন্তু আমার খালি মনে হয়েছে গৌতমদা, যে আমি 2 বছর কোনো কিছুতে থাকবো না, তাতে যদি আমায় মানুষ ভুলে যায়, যাক, আমার কোনো আপত্তি নেই। আমার নিজেকে বারবার করে হ্যামার করে মনে রাখাবার আর তাগিদ নেই। আমি এতদিন যা কাজ করেছি তার জন্য যদি আমার মনে রাখে মানুষ, রাখবে। সোশ্যাল মিডিয়ার উপর ভর করে আমি কেবলমাত্র আমার ছবির প্রচার করবো, আর কিছু করবো না। খুব ইন্টারেস্টিং। আরেকটা ইন্টারেস্টিং, তুমি প্লিজ তোমার ওই চিনি ছাড়া চা বলে দেওয়া হয়েছে। তুমি চেয়েছিলে চিনি ছাড়া, তুমি এখন চিনি একদম খাও না নাকি? না, বহুদিন ধরেই খাই না, এটা ডাক্তারের বারণে নয়, এমনি খাই না। কারণ আমি খুব চায়ের ব্যাপারে খুব শৌখিন, এবং আমার বন্ধু বান্ধব যারাই দার্জিলিংয়ে যায় বা কোথাও যায় বা চায়ের সাথে যুক্ত যারা বন্ধু, তারা সবসময় আমাকে এনে ভালো ভালো চা এনে দেয়। এবং চা কিন্তু চিনি বা দুধ দিলে আর কিছু থাকে না, আমার বিশ্বাস। এটা আমি যতদূর জানি দার্জিলিং নয়, এটা সেক্টর 5-এরই চা। সেক্টর 5-এর চা কিন্তু ভালো, যেই এটা দুধ চিনি দেওয়া হবে এটা অন্যরকম হয়ে যাবে। আমি তোমাকে একটা জাস্ট একটু পেছনে ফেরাচ্ছি। 2021-23 জানুয়ারি, তুমি যেহেতু আমার বাড়ির কাছাকাছি থাকো, সেদিন একটা নেমন্তন্ন চিঠি আমি পেয়েছিলাম আমার এক বন্ধুর কাছ থেকে। প্রীতিময় চক্রবর্তী একটা চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠিটা ছিল যে নেতাজির ওই 125তম জন্মবার্ষিকীতে ভিক্টোরিয়া মেমোরিয়ালে মমতা এবং মোদি একসঙ্গে, সেটা আমার দেখতে যাওয়ার খুব ইচ্ছে হয়েছিল। তুমি শুনছিলাম যে যাচ্ছ, তাই খোঁজ করছিলাম তুমি কখন যাবে। কিন্তু তারপরে শুনলাম যে তোমার জন্য একটা বিশেষ কারপাসওয়ালা গাড়ি আসবে। তার কারণ হচ্ছে তুমি ওই কমিটির সদস্য, নেতাজি ওই 125তম কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য। এটা শোনার পর আর তোমার ওই গাড়িতে ওঠার ভরসা করিনি, নিজের মতো করে বাহনে চলে গেছি। এবার সেখানে গিয়ে তুমি এবং আমি কি দেখলাম একটু এখানে দেখার চেষ্টা করব। মমতা, आप लोग जरा सा शांत हो जाएं। आप लोग जरा शांत हो जाएं और इस पावन अवसर पर श्रीमती ममता बनर्जी को मौका दीजिए कुछ शब्द कहने का। मेरे को तो लगता है कि गवर्नमेंट का प्रोग्राम का कोई डिग्निटी होना चाहिए। एक गवर्नमेंट का प्रोग्राम है, कोई पॉलिटिकल पार्टी का प्रोग्राम नहीं है, और पॉलिटिकल पार्टी का और पब्लिक का प्रोग्राम है। मैं तो आभारी हूँ प्रधानमंत्री जी का, कल्चरल मिनिस्ट्री का, कि आप लोगों ने कोलकाता में प्रोग्राम बनाया, लेकिन किसी को आमंत्रण करके, निमंत्रित करके
उसको बेइज्जत करना ये आपको शोभा नहीं देता है। मैं फिर आप लोगों को कहेंगे यही ऑन प्रोटेस्ट ऑफ दैट आई एम नॉट टेलिंग एनीथिंग। जय हिंद, जय बांग्ला। এটা যখন হলো কি মনে হয়েছিল? খুব সিনেম্যাটিক না? না না, খুব লজ্জা লেগেছিল। তুমি যে কোনো রাজনৈতিক দলে হতে পারো, যে কোনো জায়গায় যেতে পারো। আমরা বিভিন্ন পার্টির লোককে বিধানসভায় ক্যারাম বোর্ড খেলছি, সেসব ছবিও দেখেছি। নাগরিক সৌজন্য নষ্ট হবে কেন, আমার বক্তব্য। এবং এইটা কিন্তু বদনামার কারোর হয় না। এই যে আমরা এটা বয়ে যাই না রাজনৈতিক মতামতের মধ্যে দিয়ে, সেইটাতে কি হচ্ছে, আমরা মাঝখান থেকে একটা রাজনৈতিক দলাদলির জায়গায় গিয়ে শহরের সৌজন্য নষ্ট করে ফেলছি, নাগরিক সৌজন্য। এখানকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা মঞ্চে কথা বলতে উঠে, এখন সেই কমিটির সদস্য আমায় কেউ জিজ্ঞেস করে আমায় করেননি। আর এরকম একটা বিরাট একটা প্রোফাইলের নামগুলো দেখলাম, যেখানে মিঠুন চক্রবর্তী, রানী মুখার্জি, আমি তিনজন বাঙালি শুধু। তা আমাকে কেন সেই কমিটিটার কি হলো? কিছুই না, ওই কমিটি তখন তৈরি হয়েছিল, আমাকে আমন্ত্রণ জানানো হলো। এখন আমি নেতাজি সেন্টেনারি কমিটিতে থাকবো না, এই কথাটা বলার কোনো মানে হয় না আমার। কিন্তু তুমি তো 2016-তে আমরা দেখেছি তৃণমূলের হয়ে মঞ্চে খুব আবেগদীপ্ত বক্তৃতাও দিয়েছো। একদিন, দুবার সম্ভব। না না, একদিন দুবার, একদিনেই দুবার। হ্যাঁ। এবং সেটা মনে আছে আমি কোথায়, টিটাগড় এবং দমদমে। এবং তুমি মানে খুবই কি বলবো, মানে খুব প্রভাবশালী বক্তৃতা দিয়েছো। না না না, আমি দেখো কোথাও নামি না, বক্তৃতাটা দিতে পারি। আমাকে যদি এখন তুমি মানে একটা এমন একটা কচ্ছপ বিলুপ্ত হয়ে যাচ্ছে বলে বলতে বলো, আমি খুব আবেগ নিয়ে বলে যেতে পারবো। হ্যাঁ, তুমি যদি আমাকে বলতে পারো যে বাজারে জিনিসের দাম বেড়ে যাচ্ছে, আমি তাই নিয়েও বলে যেতে পারবো কিছুক্ষণ। এটা হচ্ছে কথা বলতে পারা না পারার ক্ষমতার তফাৎ। কিন্তু আমি ওই একটা দিনই গেছিলাম এবং একদিন আমি বুঝতে পেরেছিলাম যে এটা আমার জায়গা নয় ঠিক। এবং আমি সরাসরি জানিয়েছিলাম প্রশাসনকে, যারা আমাকে আমন্ত্রণ করেছিলেন তাদের জানিয়েছিলাম যে আমি এখানে থাকতে পারবো না, এই জিনিসটা এটা আমি শারীরিকভাবে হজম করতে পারবো না, মানসিকভাবে হজম করতে পারবো না। একটা আলাদা জগৎ, কিন্তু সেটা ভবিষ্যতে কখনো পারবো কিনা আমি জানি না, কিন্তু আমি বহু দূর পর্যন্ত দেখতে পাচ্ছি না, সেটা কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রেই নয়। কিন্তু আমি বিশ্বাস করি যে একটা শহরে যারা ইম্পর্টেন্ট লোক হন বিভিন্ন কারণে, তার মধ্যে গৌতম ভট্টাচার্যও পড়েন, এদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রস্তাব আসতেই থাকবে, ঘুরতেই থাকবে। এটা তার পাওনা, এটা তার পাওনা, মানে শহরকে সে রিপ্রেজেন্ট করে নানানভাবে। কাজে সিনেমার জগতে কথা ভাবলে আমার নাম আসে। এই দিকে একটা কমিটি আমাকে কার্ড পাঠান, অন্যদিকের কমিটি, এরকম অনেক কমিটি আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে, যেখানে আমি বোর্ড অফ ডিরেক্টরস আছি, আমি কোনোদিনও মিটিংয়েও যাইনি সেখানে। তারা আমাকে এখন তুমি কটা কমিটিতে আছো বিজেপি এবং তৃণমূল মিলিয়ে, মানে কেন্দ্রীয় রাজ্য সরকার মিলে? বলতে পারবো না আমি ঠিক, ওরকম কিছু নেই। ওই নেতাজি কমিটি ছিল, আর একটা কি কমিটি, নেতাজি কমিটির একটা মিটিংও হয়নি এখনো? হ্যাঁ, নেতাজি কমিটি কোনো মিটিং না 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 না, নিশ্চয়ই হয়নি। আচ্ছা, এখনো সেটা হয়তো ওই অনুষ্ঠানের জন্যই তৈরি হয়েছিল। সেখানে আমি একটা ভালো জায়গায় বসার সুযোগ পেয়েছিলাম, কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলাম। আমি কাছ থেকে দেখেছি যে শহরের লোকেরা চিৎকার করছে, মুখ্যমন্ত্রী কথা বললেন না, নেমে গেলেন। কিন্তু তুমি তো প্রতিবাদও করনি সেই সময়, জয় শ্রীরাম যে বলাটা অন্যায় হয়েছে শহরের ইমেজের পক্ষে। জয় শ্রীরাম শব্দটা তো অন্যায় নয়, কোথায় বলছি সেখানে। হ্যাঁ, আমি যদি এখন একটা অদ্ভুত শোকের পরিবেশে গিয়ে একটা এমন একটা হিন্দি গান গাইতে শুরু করলাম যেটা পরিবেশ উপযোগী নয়, তখন সেই জিনিসটারও সৌন্দর্য থাকে না গানটার। কাজে এটা দেখো, এটা এমন একটা জগৎ, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বা নরেন্দ্র মোদী কেউ আমার সিনেমা নিয়ে কমেন্ট করেন না সাধারণত। হ্যাঁ, কাজে আমি ওনাদের কর্মসূচি নিয়ে কমেন্ট করবো না। আমার কেন ওরা জয় শ্রীরাম বলছেন, কেন একজন অন্য পক্ষ রেগে যাচ্ছেন, এটা তাদের রাজনৈতিক তরজা, তারা নিজেরা মিটিয়ে নেবেন। যেরকম আমি আমার শুটিংয়ের গণ্ডগোল মিটিয়ে নিই, ওনারা ওনাদেরটা মিটিয়ে নিন, এর মধ্যে আমরা জড়াতে চাই না। এই কী কারণে সিনেমার লোকেদের সব জায়গাতে জড়িয়ে ফেলা হয়? কারণটা হচ্ছে আমার মনে হয় এই যখন এই সরকার পরিবর্তনের সময় এসেছিল, বহু মানুষ তারা রাস্তায় নেমেছেন, কথা বলেছেন, হেঁটেছেন, একটা আবেগ তাড়িত হয়ে একটা জিনিস ঘটেছিল। কিন্তু আমি ফাইনালি গিয়ে দেখেছি শিল্পীরা না রাজনীতিটা হ্যান্ডেল করতে পারেন না ঠিক করে। তাদের মনটা এত নরম। আমার ছবিতে লক্ষ্মী ছেলেতে অভিনয় করেছেন বাবুল সুপ্রিয়। বাবুলের আমি গানের ভক্ত, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বাবুলের অভিনয় করার ইচ্ছে, গানের ইচ্ছে, নেতা হওয়া সত্ত্বেও যে সময় ইউ আর পারসিভড টু বি ক্লোজ টু তৃণমূল, সেই সময় বাবুল তোমার ছবিতে অভিনয় করেছে, অনেকে বলছে সেটাই ব্যালেন্সিং ছিল। না না না, কোনো ব্যালেন্সিংয়ের জায়গা নেই তো। বাবুল আমার ছবিতে অভিনয় করছে, কি যায় আসে বিজেপির? কিচ্ছু যায় আসে না। তোমার নেওয়ার জন্য পক্ষে কোনো এটা কোনো স্ট্র্যাটেজি নয় যে আমি বিজেপিও নিলাম, তৃণমূলের সঙ্গে আমার তো কোনো প্রয়োজনই নেই। কোনো রাজনৈতিক দল আমায় কিছু করতে পারবেন না। আমি যে জীবনযাপন করি, আমার পৃথিবীর সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি বসে রয়েছি। এমন কোনো প্রশ্ন নেই আমার জীবনে যে প্রশ্নটা আমি উত্তর দিতে পারবো না। এই একটা প্রশ্ন আছে যে মনমোহন দেসাইকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এই বাড়ি, এই মহল্লা ছেড়ে আপনি যাচ্ছেন না কেন, আপনি তো অনেক ভালো জায়গায় চলে যেতে পারেন। তখন মনমোহন দেসাই বলেছিলেন যে আমি এই মানুষগুলোকেই আমি চিনি, এরাই আমার ছবিতে ফিরে ফিরে আসে
এটা এদের ছেড়ে যদি চলে যাই তাহলে আমার ছবি আমাকে ছেড়ে চলে যাবে। সো তুমি যখন মধ্যবিত্ত নিবাস থেকে তোমার বাসস্থান চেঞ্জ করে একটা বিলাসবহুল ইয়েতে গেলে, কখনো কি একটা ভয় ছিল যে আমার ছবি না আমাকে ছেড়ে চলে যায়? এরকম কোনো ভয় কাজ করেছে? না। প্রচুর মানুষের কষ্ট, সূক্ষ্ম সূক্ষ্ম মানুষের অনুভূতি, চেতনা, এই জিনিসগুলো রবীন্দ্রনাথের মতো খুব কম মানুষ লিখেছেন। মানে অদ্ভুত অদ্ভুত সূক্ষ্ম চেতনা, সেটা রাজবাড়িতে বসে লিখতেন, জমিদার বাড়িতে বসে পালঙ্কে শুয়ে বা বড় দামি আসবাবের উপর বসে উনি লিখতেন। তাতে মানুষের মন বুঝতে কোনো কষ্ট হয়নি। কাজেই জায়গার পরিবর্তনটা না, মনটা বদলাচ্ছে কিনা। আমি যে বাড়িটাতে থাকতাম, বিশ্বাস করো আমি সত্যি এখন একটা খুব অন্যরকম জায়গাতে থাকি, যেখানে সিকিউরিটি বেশি, অনেক কিছু। সেইখানে থাকার দরুন আমার ভিতরে কিচ্ছু পরিবর্তন হয়নি, কিন্তু আমার হৃদয়টা, আমার মনটা এবং আমার পরিবারের 3 জন, চূর্ণী, উজান, সবারই ওই 128B কানঙ্গ পার্কের 4 তলার ফ্ল্যাটটার মধ্যে এখনও থেকে গেছে। আমি যখন খুব এক মনে ভাবি বা পুরনো ছবি দেখি, আমরা ভীষণ নস্টালজিক লাগে। শুধু মনে হয় ওটা পার্মানেন্ট, এগুলো সব টেম্পোরারি খালি মনে হয়। কিন্তু ওষুধের যেরকম এক্সপায়ারি ডেট আসে না, বাড়িরও আসে। সিম কার্ডটা ওটাই আছে, অন্য একটা সেটের মধ্যে ঢুকেছে। সেটের মধ্যে ঢুকেছে, কিন্তু সমস্ত বাড়িরও না একটা এক্সপায়ারি ডেট থাকে, আমরা জানি না। সমস্ত কাজেরও যেরকম থাকে, আমিও ফুরিয়ে যাবো এক সময়। এবং যেই জিনিসগুলো রিয়েলাইজেশনগুলো খুব, মানুষ এত দৌড়েছি না, এই যে 2 বছর ধরে মানুষ আটকে গেছিল বাড়িতে, সে তার পরিবারকে খুঁজে পেয়েছে, সে তার নিজেকে খুঁজে পেয়েছে, কিন্তু অনেকভাবে। কেউ আরও ছুটছে, কেউ থমকে গেছে। আমি থমকে থাকার দলে, আমি চুপ করে থাকতে চাই। আমার শুধু একটাই কাজ, যতটুকুন সময় বাকি আছে হাতে, খুব মন দিয়ে কাজ করতে থাকা, কিছু প্রমাণ না করার চেষ্টা, শুধু নিজের কাজটুকু। তুমি এই যে তুমি বাড়ি শিফট করলে, তুমি কিন্তু আমার মনে আছে যে তোমাকে কেউ একজন জিজ্ঞেস করেছিল যে কৌশিক, তুমি এত রোজগার করছো, তুমি গাড়িটা বেটার গাড়ি করো না কেন? তুমি খুব সুন্দর একটা উত্তর দিয়েছিলে, যেটা আমি অনেককে পরে বলেছি, যে আমার গাড়ি থেকে তো গাড়িটা নামবে না, আমার গাড়িটা থেকে আমিই নামবো, কৌশিক গাঙ্গুলি। সো আমার কাউকে কিছু প্রমাণ করার নেই। এক্স্যাক্টলি তাই, বাড়ির ক্ষেত্রেও কিন্তু তাই গৌতম। এমন একটা জায়গায় আবাসন, সেখানে আমরা প্রতিবেশী। সেই আবাসনটাতে সবথেকে বড় সুবিধা হচ্ছে, প্যান্ডেমিক আমাকে খুব ভয় পাইয়ে দিয়েছে, বিশ্বাস করো। আমাদের পরিবারের স্বজন বিয়োগ হয়েছে, একাধিক বন্ধু মারা গেছেন, খুব ভয়ে পেয়ে গেছি। আর তখন যখন আমাকে একটা এমন একটা বাড়ি খুঁজতে হচ্ছিল যে বাড়িটাতে লিফট থাকবে, কারণ আমি 4 তলা ওঠা নামা করতাম, আমার সময় মাঝে মাঝে অসুবিধা হচ্ছিল হাঁটুতে। তা এমন একটা বাড়িতে লিফট লাগবে, সেটা কিনতে গিয়ে আমার খালি মনে হলো, আমাকে অভিজ্ঞ বন্ধু যারা আছেন তারা বললো, এমন জায়গায় কেনো যেটা তুমি চাইলেই বিক্রি করে দিতে পারো। এবং সারা কলকাতায় ওই আবাসনটি আমি আজ চাইলে আগামী মাসে বিক্রি হয়ে যাবে। আমি শুধু, লোকে এফডি কেনে, তো আমি একটা ফ্ল্যাট কিনে রেখেছি, ওটাই আমার মিউচুয়াল ফান্ড। গত 2 বছরে কৌশিক গঙ্গোপাধ্যায় নাকি অনেক বদলে গেছেন। পরিচিতরা বলছে যে যে তর্কপ্রিয় আড্ডাবাজ লোকটাকে, হাসি খুশি লোকটাকে চিনতো, সে হঠাৎ করে গুটিয়ে গেছে। কোভিডে কি ঘটলো যে তুমি একদম 2 বছরে গুটিয়ে গেলে? কোভিডে বাড়িতে পরপর অসুস্থ হয়েছেন অনেকে, এবং যার সাথে আমি আজকে কথা বলেছি, তিনি পরশুদিনকে ভর্তি হয়েছেন, তার 3 দিনের মধ্যে চলে গেছেন। এখন এগুলো এত অকস্মাৎ, এখন আমরা অনেকটা পিছিয়ে এগিয়ে এসেছি বলে বুঝতে পারছি না। আমি খুব কাছের মানুষকে দেখেছি প্লাস্টিকের মধ্যে মোড়ানো, বাড়ি থেকে ভালোবেসে টিপ দিয়ে দেওয়া হয়েছিল ওনাকে, টিপ পরিয়ে দেওয়ার জন্যে। কোভিড পেশেন্ট কেউ ছুঁতে চান না, তাই টিপটা কোনো রকমের কপালে একটা কোণে কোথাও একটা লাগিয়ে দিয়েছে, হাত ঢুকিয়ে চিপকে দিয়েছে। সেইভাবে তাকে মাটিতে শুইয়ে রাখা বেলভিউয়ের বেসমেন্টে। এই সমস্ত মারাত্মক জিনিস দেখবার পরে না, পরপর, এবং সেই দাহ হওয়া এবং সমস্ত কিছু, দাহ হওয়ার পর অস্থিটা কার কোনটা কেউ জানে না। না, শিরডি শ্মশানে প্রচুর ধোঁয়া বেরোচ্ছে। এটা আমি বিস্তারে বলতে চাই না, এত ধোঁয়া একটা দেহ জ্বালালে হয় না। আমি ছোটবেলা থেকে শ্মশানে এক দেহ দাহ করার এক ধোঁয়া কতটা বেরোয় আমি জানি। ওরকম কুণ্ডুলি পাকিয়ে অত ধোঁয়া। আমার ওখানকার যে ডাক্তার ছিলেন, ভেরি কাইন্ড অফ হিম, তো উনি গিয়ে বললেন, আপনারা আর অস্থির জন্য ওয়েট করবেন না, চলে যান। কি কোনটা কার কি দেবে এখন কিছু ঠিক নেই, চলে যান। আমরা শেষ টকাকে বিদায় জানাতে পারিনি, সেটা খুব মর্মান্তিক। আর এই সমস্ত দেখবার পর না, আর কারোর কোনো বালকিল্য ভাল লাগে না। হ্যাঁ, হিজিবিজি কথা বলতে ভাল লাগে না, খালি মনে হয় সময় খুব কম, এখন মিনিংফুল কাজ ছাড়া কিচ্ছু করা উচিত না। আর যারা বলছেন যে আমি খুব গম্ভীর হয়ে গেছি, একদম না, হাসিটার খুব দাম আমার, যারা খুব কাছের তারা দেখতে পান। তাহলে কি এই যে মননটা বদলে গেল, সিনেমাটাও বদলাবে কৌশিক?
আন্তর্জাতিকভাবে বদলাবে, শুধু আমাদের মানে কলকাতা বলে নয়, আমি তোমার কথা বলছি, কতটা বদলাবে? অবশ্যই বদলাবে। কারণ যদি আমরা তো একটা চেষ্টা করি যে যাই গল্প বলতে চাই দর্শককে কেমন লাগবে, দর্শকের এটা এখন সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে গেছে। দর্শকের কেমন লাগবে, দর্শকের ভাল লাগবে কিনা। দর্শক কিন্তু আর কোনো রকমের ঢিলে জিনিস পছন্দ করবেন না, তারা এটা খুব ইম্পর্টেন্ট, তাদের মানসিকতা তারাও কিন্তু একইভাবে, যে আমি যেরকম ভাবছি তাদের মনের ওপর দিয়েও কিন্তু একটা বিরাট ঝড় গেছে। সবার কিন্তু পুনর্জন্ম, এটা মাথায় রাখতে হবে। পোস্ট কোভিড প্রত্যেকটি মানুষের পুনর্জন্ম ঘটেছে। সেই দর্শক আর আগের দর্শক এক হতে পারে বলে আমার মনে হয় না। কিন্তু অনেকে আবার ঠিক উল্টো কথা বলছে যে এত লোকে সাফার করেছে কোভিডের সময়, যে একদম প্রাণ প্রাচুর্যে ভরপুর ঝলমলে ছবি, সেই ছবিটা হয়তো আপাত কিছুটা অবাস্তব, সেটাও লোকে নিচ্ছে, বিকজ লোকের আর দুঃখ আর ডিপ্রেশন নিতে পারছে না। আমি এক্স্যাক্টলি তাই বলছি। সেই মানসিক গঠনটা সেটা বুঝতে বুঝতে কিন্তু আমাদের আরও 2 বছর চলে যাবে। এটা বুঝতে হবে যে কী চাইছে, কেন একটা সিরিয়াস ছবির কী হচ্ছে বা অন্য জায়গায় কী দাঁড়াচ্ছে, মানুষ কী দেখতে চাইছে। সত্যি সত্যি কিন্তু খুব একটা গ্রেভ ছবি, তার কী পরিণতি হবে কেউ জানে না, কিন্তু এটা কিন্তু স্টাডি করবার ব্যাপার। যেমন কথার কথা বলছে, উদাহরণ হিসেবে খাদ, আমরা অদ্ভুতভাবে ছবিটা শেষ হয়েছিল। আজকের দিনে হলে এতগুলো মানুষের মৃত্যু দিয়ে কি শেষ করতে তুমি? এরকম বলা মুশকিল, মানে বারবার করে লোকে কিন্তু ভাবছে, মানে আমি অন্তত ভাবছি। কোভিডের সময় কখনো মনে হয়েছে এই যে আমাদের মধ্যে রেগুলার একটা খুনসুটি কি ঝগড়া প্রতিদ্বন্দ্বিতা চলে, আমি সৃজিত, শিবু, অতনু, হুএভার, সেগুলোর কোনো মানে হয় না, বিকজ এটা জাস্ট এক মুহূর্তের জন্য, লাইফটা যে কোনো সময় চলে যেতে পারে, এরকম মনে হয়েছে কখনো? প্রচণ্ড মনে হয়, একদম আমার মুখের কথাগুলোই তুমি বললে। আমার যেটা আরও মনে হয়েছে যখন গাভাস্কার রিটায়ার করলেন, তুমি আছো বলে আমি ক্রিকেটের ইয়েতে বলছি, গাভাস্কার রিটায়ার করলে আমি বলেছিলাম খেলা দেখবো না। কারণ আমার বন্ধু বান্ধব যারা ছিল তাদের মধ্যে কয়েকজন ছিল গাভাস্কার ফ্যান, ওরকমই টুপি পরতো, ওরমভাবেই হাঁটতো, ব্যাট করতে যেত, কপি করতো। তো মনে হচ্ছে আর খেলা দেখবো না। নরেন্দ্রপুরে তারপর সেখান থেকে চেঞ্জ হয়ে গিয়ে তারপর আবার আমরা বাকি আবার সচিন আজহারউদ্দিনকে নিয়ে পড়লাম। তারপর সেখান থেকে সচিন তেন্ডুলকারে চলে গেল, তারপর দ্রাবিড়ে চলে গেল, খেলাও থামেনি, আমাদের ক্রিকেটের প্রতি আনুগত্য ভালোবাসাটাও কমেনি। ঠিক তেমনিভাবে আমরাও কিন্তু আমাদের যেটুকুনি ক্যাপ্টেন্সি পিরিয়ড বা টিমে থাকার সময় আমরা ওইটুকুই থাকতে পারবো। শিবু, সৃজিত, আমি বা অন্য যারা আছেন, তারা পরিচালকরা, তারা অনেকটা ওই ভিড় বাসে লজেন্স বিক্রেতার মতো। আমরা দুজনের আমাদের যে বন্ধুত্ব সেটাতে কোনো রকম গ্যাপ নেই। নিজেদের মধ্যে বন্ধুত্ব, আড্ডা, গল্প, ফোনে কথাবার্তা সবই হয়। ভিড় বাসে দেখতে দুজন লজেন্সওয়ালা দুদিক থেকে ওঠে, এ বলে 50 পয়সায় দুটো, ও বলে 40 পয়সায় দুটো, তারপর ও বলে 30 পয়সায় দুটো, তারপরে এ বলে না 30 পয়সা হবে না, 25 পয়সায় দুটো। তারপরে 2 লজেন্সওয়ালার মাঝখানে দেখা হয়, দুজন ঝগড়া করে, একজন নেমে চলে যায় রেগে বাস থেকে। বাকি যে 25 পর্যন্ত নেমেছে সে পুরো বাসটাকে 25-এ বিক্রি করে। মানুষ বুঝতে পারে না এই 2 লজেন্সওয়ালা, তারপর আবার দেখা হয়, একবার এ বিক্রি করে, একবার ও বিক্রি করে। কাজে এই ঝগড়াটা খুব মেকি, এই ঝগড়াটা কোনো মানে গুরুত্ব নেই। কিন্তু আবার তুমি যে খেলার ভাষায় ভাবো, তুমি আমার সাথে প্রতিযোগী, যখন ছবি দুজনের চলছে সেখানে কিন্তু বন্ধুত্বের কোনো স্থান নেই। কিন্তু আমরা কোনোদিনই চাই না যে ওর ছবিটা যেন খারাপ হয়, বা ও চায় না, কেউ চায় না, না ওর ছবি খারাপ হোক, আমরা কখনো চাই না। কারণ ওর ছবিতে তো বম্বেতে বরঞ্চ ওরা অনেক এত মানে কি বলবো, বম্বেতে ওরা সরাসরি শ্যাম্পেনের বোতল খুলে কারোর ছবি ফ্লপটপ করে শোনা যায়। ওদের মানসিকতা আলাদা, ওদের ওখানে আমাদের মতো এত সবুজ নেই, ওদের মাটি কম, বালি বেশি। আমাদের মাটি বেশি তো আমাদের মন নরম অনেক, আমাদের শিকড় বেশি, ওদের শিকড় কম। ওখানে সব জায়গার লোক এসে জড়ো হয়েছে, ওটার বিজনেস সেন্টার। আমাদের এখানে সৃজিতের ছবি হিট হলে তুমি পার্টি দাও? অবশ্য আনন্দ হয়, পার্টি আমি দিই না, কিন্তু আনন্দ করি। আমি সৃজিতের ছবি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, এবং সেই ছবি দেখে আমি মনে হচ্ছে আমি এই ছবিটা বানাতে পারিনি। আমি যখন 22 শ্রাবণ দেখেছিলাম, একটু কাশি, এটা কিন্তু জেনুইন কাশি, এটা সৃজিতের জন্য নয়, মানে এটা ব্যঙ্গাত্মক কাশি, এটা ব্যঙ্গাত্মক কাশি নয়। হ্যাঁ। আচ্ছা, এই যে 3 জন, এরা প্রায় 10 বছর হয়ে গেল, এবার নতুন ট্রায়ও কারা উঠে আসবে? এটা বলা খুব মুশকিল, কারণ নতুন ট্রায় তো আসবেই, এটা তো ইতিহাস বলছে। কিন্তু তারা তাদের মতো করে উঠে আসবে, কিন্তু তার মানে যে এই ট্রায়োটা ভ্যানিশ করে যাবে এর কোনো কারণ নেই। কিন্তু মানে আমি তো দেখতে পাচ্ছি না, আমার মানসিক যে অবস্থা, এবং আমি বিশ্বাস করি সৃজিত এবং শিবু যে গতিতে, শিবুর ছবি এখনও হলে চলছে এতদিন ধরে, 100 দিনের পথে, কাজে এই ট্রায়োটা তো থাকলোই, পাশাপাশি আরেকটা হবে। একটা পাড়ে অনেকগুলো পার্ক থাকে না, 3 কোনা পার্ক, এরকম থাকবে আরও একটা। আমার আবার কাশি পাচ্ছে, এটাও জেনুইন। কেসে বলছি যে এই ট্রায়ও কিন্তু সেই অর্থে কোনো অ্যাওয়ার্ড আনতে পারছে না। দেখো, শিবু যে ছবিটা বানায়, এত বড় বড় সব বক্স অফিস সাফল্য পায়ও, সেইগুলো আমার ছবিতে কখনো আমি পাই না।
আমার মাঝে মাঝে খুব সত্যি সত্যি মানুষ তো ঈর্ষাও হয় যে সৃজিত শিবুর মতো আমার এত বিক্রি হয় না। কখনো কখনো দর্শকের দৌলতে লাস্ট অন্তত 3টে ছবিতে মানে তোমার দৃষ্টিকোণ, তারপরে নগর কীর্তন এবং জ্যেষ্ঠপুত্র খুবই ভালো বিক্রি হয়েছে, বিসর্জন খুব ভালো বিক্রি হয়েছে। তো সেগুলো খুব আনন্দ পেয়েছি। কিন্তু ওরা যে ছবিটা বানাচ্ছে, আমরা না ছবির চরিত্র বা গঠন বুঝতে পারি না। বাড়িতে কিছু বাচ্চা হয় যাদের ছোটোবেলা থেকে বোঝা যায় যে এই অ্যাথলিট হবে না, কিন্তু বাবা মানুষরা বুঝতে পারে না, তারা একাডেমিতে ক্রিকেট খেলতে পাঠায় সেই ছেলেকে, রোগা রোগা হাত খেলতে পারছে না, কিন্তু সেই ছেলেটার উপর চাপিয়ে দেওয়া হয় সেটা। ঠিক তেমনিভাবে কিছু ছবি শিবু খুব পরিষ্কার, ও জানে কোন ছবি পুরস্কার পাবার, কোন ছবি পুরস্কার পাবার নয়। সৃজিত জানে ওর কোন কোন ছবি পুরস্কার পেতে পারে, আমি জানি কোন কোন ছবি। আমি জানি যে আমি 1000 চেষ্টা করে যদি পাঠাই একটা ছবি, যেই ছবিটা ছায়া ও ছবির মতো একটা ছবি বা আরও এন্টারটেনিং কোনো ছবি বা ব্রেক ফেল, ওগুলো কোনোদিন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে না। আর যথেষ্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড হয়েছে গৌতম, আর রাখবার জায়গা নেই মোটে। হ্যাঁ, এবং দ্বিতীয় কথা হচ্ছে কী কারণে একটা দায়িত্ব চাপিয়ে তোমার দেওয়া মধ্যে হয়। জায়গা নেই, বাট ইন্ডাস্ট্রির তো জায়গা আছে। না না, কিন্তু পয়েন্ট হচ্ছে এটা সিনেমাওয়ালাদের উপর কেন চাপানো হবে? আজকে গৌতম ভট্টাচার্যের মধ্যে বিখ্যাত, তাকে কেউ বলছে না আপনাকে বাংলা একাডেমির বই অ্যাওয়ার্ড পেতে হবে বা আপনি বুকার অ্যাওয়ার্ড পাবেন। তোমরা বই লিখে দিচ্ছ, বই ছাপা হচ্ছে, সবাই পড়ছে, আমার বাড়ি থেকে বন্ধুরা নিয়ে যাচ্ছে যারা তোমার বই। একাডেমি পাচ্ছে তাদের বই বেশি বিক্রি হচ্ছে, কি হ্যাঁ, বলছো? তা থেকে হচ্ছে। আমি তো একাডেমি পেলে বই বেশি বিক্রি হতো। কিন্তু আমাদের ন্যাশনাল অ্যাওয়ার্ড না পাওয়া ছবিও বিক্রি খুব ভালো হয়েছে, কিন্তু এইটা একটা অ্যাডিশনাল প্রেশার হয়ে যায়। আমি কিভাবে ভাবি, আমি এমন এমন দুটো ছবির নাম বলি। প্রেশার তো নিতেই হবে। তুমি যদি ইন্ডাস্ট্রির মেন চালিকা শক্তি হও, অ্যাওয়ার্ডের জন্য যদি ইন্ডাস্ট্রি তোমার দিকে তাকিয়ে থাকে, এই যেরকম একটা সময় ঋতুপর্ণ ঘোষের দিকে তাকিয়ে থাকতো, তাহলে এই প্রেশারটা তো নিতেই হবে। অ্যাওয়ার্ড না পেয়েও তো মানে বাজারের যে বিক্রি, সেইখানে শুভপ্রসাদ তো অ্যাওয়ার্ডের দরকার নেই, ওর তো সব থেকে বড় অ্যাওয়ার্ড হাউসফুল বোর্ড ঝুলছে, এর ওপর আর কিচ্ছু হতে পারে না পৃথিবীতে। আমি এতগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েও তাও বলছি এর বেশি আর কিচ্ছু হতে পারে না। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং যে জায়গাটা, যে যে সিনেমাগুলো এখন বানানো হচ্ছে, সেগুলো মানুষ আবার প্যান্ডেমিকের পর হলে এসে দেখছে, এর থেকে আনন্দের কিছু নেই। আমি একটা শোয়ে দেখছিলাম যে বাংলা সিনেমা ভেন্টিলেশনে চলে যাচ্ছে, হিন্দি সিনেমা তো মর্গে চলে গেছে। তাহলে কৌশিক, আমি কিন্তু এটা মানতে পারছি না যে আজকে যেরম একটা টিমে, ফুটবল টিমে ট্রফি দেওয়ার জন্য লোকে স্ট্রাইকার, স্টার প্লেয়ার, তাদের উপরই তো নির্ভর করে। তো অ্যাওয়ার্ডের জন্য তো তোমার আর সৃজিতের দিকেই লোকে তাকিয়ে থাকবে, মানে এটা তো কোনো অন্যায় কোনো আশা নয়। নিশ্চয়ই পাবে, আশা করবেন তো বটে, আমিও তো চাই, পেয়ে গেলে ভালোই লাগবে। সেরকম বিষয়বস্তু নিয়ে অ্যাওয়ার্ডের উপযোগী ছবি যখন তৈরি হবে তখন। কিন্তু অনবরত অ্যাওয়ার্ডের ভাবনার ছবি, যেই ধরনের একটা অন্য ধরনের বিষয়বস্তুকে রিওয়ার্ড দেওয়া হয়, যে ছবিটার অন্য ধরনের মাত্রায় পায়, সেই সাবজেক্ট সবসময় পাওয়া যায় না পরিচালকের কাছে। বারবার আশা করাটাও ঠিক না, সেই প্রেশারটাও তার ওপর না রাখা উচিত। এবং সে যখন সময় মতো সে ডেলিভার করবে, নতুনরাও সুযোগ পাচ্ছে, তারাও ছবি করুক, তারাও অ্যাওয়ার্ড নিয়ে আসুক, ভালো তো। এবার যে নতুন ছবি এসছে, তৈলে আবার নতুন ওই ত্রিভুজ তৈরি হবে না তো নইলে। একটা পরমব্রত আমাদের লাইমলাইট অনুষ্ঠানে এসে কিছু ইন্টারেস্টিং কথা বলেছিল, সেটা একটু দেখাবো ছোট। গত 6-7 বছর ধরেই কিন্তু আমার অনেক দিন ধরেই মনে হয় কেন প্রিমিয়ার হয়, মানে কেন আমরা প্রিমিয়ার করি, কেন গালা প্রিমিয়ার, গ্র্যান্ড প্রিমিয়ার বলি, কিসের চাকচিক্য? বিকজ গোটা জিনিসটা, যাকে ইংরেজিতে অর্থনীতির ভাষায় টিকিট সাইজ বলা হয়, সেই টিকিট সাইজ বাংলা ছবির এত ছোট, হ্যাঁ, যে কারণে আমার তো মনে হয় যে মন দিয়ে কাজ করে আমাদের সীমিত সামর্থ্যের মতো কাজ করে যাওয়া উচিত। এই গ্লিটস অ্যান্ড গ্ল্যামার এইগুলো থেকে সম্পূর্ণ দূরে থেকে, যতদিন না আমরা একটা পদবাচ্য জায়গায় যাচ্ছি, যতদিন না আমরা একটা কম্পিট করার জায়গায় যাচ্ছি। আমি একটু কটু কথা বলবো, আমি এই মানে তোমার অনুমতি নিয়েই বলছি। অ্যাবসলিউটলি, ফিল হ্যাঁ, ফ্রি। মানে আমি আমার সতীর্থ যারা আছেন, যারা সহকর্মী, আমি যেহেতু একজন প্রযোজকও বটে, সেই কারণে তাদের অনেকের সঙ্গে আমার কাজ হয়, সকলেই বন্ধু বান্ধব। বাট আমি দেখি যে তারা যে এই বাস্তবতাটা জানেন না তা না, কিন্তু এই বাস্তবতাটা জেনেও, এই অবস্থাটা জেনেও তারা যেভাবে মুভ করেন, সেই মুভ করাটার মধ্যে মনে হয় যে তারা বিশ্বাস করেন তারা একজন সাউথ ইন্ডিয়ান স্টার কিংবা বলিউডের স্টার, এবং তার ফলে যেটা হয় তাদের এন্টুরাসটা বাড়তে থাকে। মানে সত্যি কথা বলতে কি, আজকে একজন বাংলা ছবির তারকার নিজের মেকআপ, নিজের ড্রেসার, নিজের স্টাইলিস্ট, 3 জন বাউন্সার, এইগুলো না আমার শুনতে খুব খারাপ লাগবে। আমাকে অনেকে এটা শুনে হয়তো প্রচুর ট্রোলিং হবে, আমার অনেক বন্ধু বান্ধবরাও হয়তো মনে মনে মানে গালাগাল দেবেন, কিন্তু এটা না এক্সট্রা বার্ডেন হয়ে যাচ্ছে এবং কিছুটা মূর্খের স্বর্গে বাস করা হয়ে যাচ্ছে বলে মনে হয়। মূর্খের স্বর্গে আমরা বাস করছি, পরমব্রত বলছেন। এটা না, আমি তো পরিচালক বা অভিনেতা, হ্যাঁ, আমার মেকআপ করতে হয় না। আমার, হ্যাঁ, যে কোনো চরিত্রের জন্য মেকআপ মিনিমাম লাগে। 1-2 নম্বর হচ্ছে তুমি আমার কোনো অভিনেতা, bouncer থাকে তুমি না। যা পার ডে টাকা নাও আমি না, না, শুনেছি, আমি হ্যাঁ, এখানে আর বলছি না, সারা বাংলা জানে সেটা। কিন্তু বাউন্সার কি রাখো তুমি? না, আমার লাগে না বাউন্সার।
না, একদমই লাগে না, কোনো কিছুই লাগে না আমার একটা ঝোলা এর ব্যাগ আছে যেটা নিয়ে আমি এখানে এসেছি, ওটাই যায় সঙ্গে। কখনো যদি নিজের জামা কাপড় নিতে হয় একটা বড় ব্যাগ যায়, কাজে এটা আমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। পরম যাদের জন্য বলছেন আমি বেশ বুঝতে পারছি সেই কথাগুলো। আর আমাদের ছবির যে প্রিমিয়ার, আমার ছবির তো প্রিমিয়ার হয়, লক্ষ্মী ছেলে প্রিমিয়ার আছে 25 তারিখে। তাছাড়া ও যে কথাটা বললো যে এত লোকজন বাউন্সার বডিগার্ড নিয়ে যাওয়া, এটা সত্যি সত্যি তো নিশ্চয়ই চাপ হয়। ও একদম ঠিক কথা বলছে, কিন্তু এর থেকে সুন্দর করে বলতে পারতো না এই কথাটাও। ও ম্যাক্সিমাম সুন্দরভাবে বলেছে। উল্টো দিকে ওকে বাউন্সার নিয়ে ঘুরতে হয়, উপায় নেই। হ্যাঁ, ওটা কিছুটা নিরাপত্তা বা যাই বলো, কলকাতা শহরে পরমব্রত আমি দেখেছি বাউন্সার নিয়ে ঘোরেন। হ্যাঁ, কাজে সেটা খুব, ওটা ওর প্রয়োজন আছে এখন হয়তো। আমরা যে প্রিমিয়ার করি তার কারণটা আলাদা। সে প্রিমিয়ারটা নিচকে একটা শো এবং কিছু বিশিষ্টজনকে ডেকে নিয়ে আসা। তার কারণটা কি? কারণটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া বা অন্যান্য যেগুলো ডিজিটাল মিডিয়া আছে তারা ওই অনুষ্ঠানটাতে আসে, তাতে ওই সন্ধেবেলাটা একটা ভালো কাভারেজ পাওয়া যায়। একেবারে টেকনিক্যাল কারণে বিনা পয়সায় প্রচার, একটা শোয়ের বিনিময়, প্লাস গুণীজন অনেক মানুষ আছেন তাদের একসঙ্গে সিনেমাটা দেখানো যায়। আর তারা এসে যখন বেরিয়ে হাতটা ধরে বলেন যে খুব ভালো লেগেছে, কখনো কেঁদে বলছে বা কখনো কেউ বলছে যে খুব ভালো লেগেছে। সেই রিঅ্যাকশনগুলো জেনুইন হয়। ইন্ডাস্ট্রির যারা সহকর্মী তাদের রিয়াকশন আমি একদম কাউন্ট করি না। আমার পরিবারের যারা লোক, মানে আমার চূর্ণি উজান বাদ দিয়ে বলছি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এদের রিয়াকশন আমি কাউন্ট করি না। কাজে প্রিমিয়ারের রিয়াকশন যদি বলে যে আমি কাউন্ট করি কি করি না, কিন্তু আজ সাবিত্রী চট্টোপাধ্যায় আমার হাত ধরে যদি কিছু বলেন আমি কথাটা কাউন্ট করি। কারণ ওনার জীবনে আমার কাছ থেকে আর অভিনয়ের জন্যে পার্ট পাওয়ার মতো কিছু নেই। তুমি বুঝতে পারবে যে তুমি দক্ষ হও, চোখের দিকে তাকালে ওটা এমনি বলে যাচ্ছে, বাইরে গিয়ে কী করলো এটা বলবে না, কিন্তু এটা কিন্তু হয় প্রিমিয়ার। আগে তো বলতো যে ইন্টারেস্টিং। হ্যাঁ, না প্রিমিয়ার এটা হয়। তুমি কি বলো? তুমিও তো অনেকের ছবিতে যাও, তোমার ভালো লাগে না, বেরিয়ে কি বলো? না, আমি বেরিয়ে সাধারণত বলি না, বেরিয়ে চলে যাই। আর দেখবে উপরে নামার আগে একটা এক্সিট গেট থাকে, একটু ঘোরপথে নামতে হয়, আমি ওইটা দিয়ে বেরিয়ে চলে যাই যাতে প্রেসটা ফেস করতে না হয়। এবং খুব আনন্দ লাগে, যে ছবিটা দেখে ভালো লেগে যায় তখন বলার জন্য সামনে দিয়ে বেরোতে ইচ্ছে করে, যে একটু বলে যাই সুবিধা হবে, তাহলে ওদেরও সুবিধা হবে, লোকে জানতেও পারবে। তুমি একটা সময় বলেছিলে যে তুমি সবাই যখন সৌরভের বায়োপিক করতে ছুটছে, তোমার মনে হয়েছিল যদি সিনেমা তোমায় করতেই হয় গাঙ্গুলি পরিবারে, তুমি স্নেহাশিসকে নিয়ে করবে। হ্যাঁ, কারণ মনে হয়েছিল স্নেহাশিসকে নিয়ে করবো, কারণ স্নেহাশিস হচ্ছে ওই বাড়ির দাদা। এই যে দাদা শব্দটা, ওটা স্নেহাশিস কিন্তু দাদার দাদা। হ্যাঁ, কিন্তু সারা দেশের দাদা হয়ে রয়েছে সৌরভ। হ্যাঁ, সেটা খুব ভীষণ ইন্টারেস্টিং, কিন্তু আমার কাছে এটা খুব ভালো লেগেছে যে বাড়ির দাদা সে ছোট ভাইয়ের মতো ওই দাদার দেশের দাদা হলো না, সে তার মতো করে থেকে গেল। এর দুরন্ত গল্প, জ্যেষ্ঠ পুত্র হয়ে গেছে, আমি আর সব বানাতে পারবো না। আমি কটা রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে জিজ্ঞেস করছি। একজনকে তুমি মিট করেছো, স্বপন দাশগুপ্ত। আরেকজনকে মিট করেছো ঠিক মতো, স্কলার মানুষ আমি শুনেছি, উনি সৌগত রায়, শশী থারুর মিট করনি হয়তো। সৌগত বসে জানা হয়েছে আমার শাশুড়ির ক্লাসমেট ছিলেন। সো এদের পলিটিশিয়ানদের লাইফ নিয়ে যদি সিনেমা বানাতে হয়, সাপোজিং তোমার আমি 4টে অপশন দিচ্ছি, সৌগত রায়, স্বপন দাশগুপ্ত, শশী থারুর, দিলীপ ঘোষ, কাকে নিয়ে বানাবে? আমি এনাদের খুব ভালো করে চিনি না, মানে আমি এটা বললে খুব গন্ডগোল হবে। মানে আর কি বলতো, মানে রাজনীতি নিয়ে আমার ইন্টারেস্ট এতটা কম, এবং সত্যি আমাকে এই আবেগতাড়িতই হব না আমি ওনাদের রাজনীতির গল্প বলতে গেলে, মানে একটা ভিতর থেকে তার চাহিদা। আমি আর রাজনীতির মঞ্চে কোনো বক্তৃতা কি পাবো? একটু দেখি। পারিবারিক উন্নতির জন্য নাকি এটা নিছকই আর একটি যোগ। পারিবারিক উন্নতির জন্য বয়স্কদের বলে দেওয়া হয়েছিল যে আপনাদের মাথায় সবাইকে দাঁত বাঁধিয়ে দেওয়া হবে। এক দাদু দিদিমা এসেছিলেন, তারা ঠিক দিয়ে দাঁত বাঁধানোর হিসেব করে চলে যান। দাঁত ডেলিভারির দিন যখন এসেছেন, একটি করে জোড়া দাঁত দেওয়া হয়েছে। বলে এটা কেমন হলো, আপনারা তো আমার কিডনির জন্য দিলেন না, ওরও তো দাঁত নেই। বলে এগুলো করবেন না, গরিবের দেশ, এগুলো আমরা সঞ্চয় করছি। আপনি খেয়ে নেবেন মাংস, আগে খেয়ে খুলে দিদিমাকে দেবেন, তাও দিদিমা খেয়ে নেবে। বাকি দাঁতের যে হিসেব, সেই হিসেবে আর কোনো ইয়ত্তা থাকলো না। এই অবক্ষয় করতে করতে সমস্ত রাজনৈতিক দল এক এক করে বিপর্যস্ত হয়েছে, কারণ তারা মানুষকে ঠকিয়েছে, এবং কোন দল মানুষের দল ছিল না। বেলা রিল্যাক্স করতে নন্দন আসতেন, তো নন্দনে ঢোকবার সময় হাঁটতে হাঁটতে বলে যেতেন, যদি আমার সাথে দেখা হতো, ভালো আছো বলে চলে যেতেন। কারণ উনি মুখ্যমন্ত্রী, উনি দাঁড়িয়ে একজন চিত্র পরিচালকের সাথে কথা বলে নিজেকে ছোট করতে পারেন না। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে জিজ্ঞেস করেন, মানুষের সাথে যোগাযোগ করেন, এবং যে কারণে শিল্পী হিসেবে টালিগঞ্জের প্রত্যেকটি শিল্পী সম্মানিত, কারণ আমরা গুরুত্ব পেয়েছি। এই কোনো কথা ফিরিয়ে নিচ্ছি না, আচ্ছা, মানে এটা ডিজোন করছি না আমি একটা কথা বারবার আবার যদি চালান দেখতে পাবেন যে সমস্ত রাজনৈতিক দল, আমি বলছি যে কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি। না বলেছি আমি এখানে পরিষ্কার।
এবং এটাও ঘটনা যে বুদ্ধবাবুর পরিবারের সাথে, বুদ্ধবাবু হচ্ছেন আমার শ্বশুরমশাইয়ের ক্লাসমেট, সব প্রেসিডেন্সি। তা উনি তো জানেন আমি চূর্ণীর হাজবেন্ড, উনি জানতেন, কিন্তু কখনো না কথা বলতেন না যাওয়ার সময়। ভালো কিন্তু ব্যতিক্রমী কি মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ, উনি দাঁড়িয়ে কথা বলেন, কী হয়েছে, বাবা কেমন আছে, খুব ভালো করে জানেন চূর্ণীর দাদু যখন অসুস্থ, যে ওটা হার্ডকোর কমিউনিস্ট পরিবার আমার শ্বশুরবাড়ি, হার্ডকোর। এবং সেইখানে উনি কিন্তু দাঁড়িয়ে খবর নিতেন যে সাধনবাবু কেমন আছেন, মঞ্জুদি কেমন আছেন, শরীর ভালো আছে, তো খবর নিতেন কিন্তু উনি। প্লাস আমার কাছে মুখ্যমন্ত্রী ফোন করে কখনো বলছে যে ন্যাশনাল আওয়ার্ড পেয়েছে, খুব ভালো লাগছে, এটা আমি কখনো ভাবতেই পারিনি। আমি এটা এইটুকু নতুন জিনিস পেয়েছি যে গুরুত্ব পেয়েছেন শিল্পীরা, গুরুত্ব পেয়েছেন দ্বিজেনবাবু বলো বা বনশ্রী সেনগুপ্ত, হৈমন্তী শুক্লা, যাদেরকে আমরা অনুষ্ঠানে আমরা মানে দেখতামই না, তারা আবার নতুন করে একটা জীবন পেয়েছে। না, কিন্তু আবার হঠাৎ করে আমি তো বুঝলাম চিফ মিনিস্টার খোঁজ নিয়েছেন, কিন্তু তিনি যেটা রিপ্রেজেন্ট করছেন সেটার সঙ্গে সেটা কি যথেষ্ট দুর্নীতি? এবং তোমার নিজের কি ধারণা লাস্ট কিছুদিন দেখে টেকে? সবাই যে জানেন তাই, সবাই যে অনুধাবন করছে, আমার মুখ থেকে আলাদা করে উচ্চারণ করবার কিছু নেই। আমি শুধু একটাই বলবো, যেটা ভালো দরকার রাজ্যের জন্য সেটুকুনি ঘটুক। আমার বলার অবকাশ কিছু নেই। লোকে পর্দায় দেখতে পাচ্ছেন, আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন, তুমি তো একজন visually অধ্যাপক, দেখছেন। তুমি তো একজন অধ্যাপকও ছিলে, তুমি তো সেন্ট জেভিয়ার্স কলেজে বাংলা পড়াতে, অনেকেই হয়তো জানে না। তো তোমার এই এই যে শিক্ষা জগতে স্পেশালি এরকম দুর্নীতির অভিযোগ উঠছে, এগুলো দেখে কি মনে হচ্ছে নাগরিক হিসেবে? মর্মান্তিক, মর্মান্তিক। যারা পরীক্ষা দিয়েছেন যথাযথ ছাত্র, আমি 8 বছর শিক্ষকতা করেছি, 1 বছর না, তারা পরীক্ষা দিয়ে তারা চাকরি পাননি, তারা রাস্তায় বসে রয়েছে। এই সমস্ত ঘটনা কি হচ্ছে, আরও কিছু বুদ্ধিমান মানুষ যে রাজনীতিতে আসতেন তারা পিছিয়ে যাচ্ছেন। আশঙ্কা হয়ে যাচ্ছে যে কাকে বিশ্বাস করবো তাহলে। একদিকে দেখা যাচ্ছে নানান ধর্ম নিয়ে নানান রকম অভিযোগ উঠছে কোনো দলের বিরুদ্ধে, গরুর মাংস নিষিদ্ধ হয়ে যাচ্ছে, এনআরসি নিয়ে নানান প্রশ্ন উঠছে, নানান কিছু হচ্ছে। আরেকদিকে দুর্নীতির এমন সব অভিযোগ। সাধারণ নাগরিক হিসেবে তুমি তাহলে কোথায় যাবে? দেখো, একটা জিনিস মাথায় রাখতে হবে, রাজনীতি একটা পেশা, ফিল্ম মেকিংয়ের মতো। ওদের ওপর আমরা নির্ভর, আমাদের ওপর ওরা নির্ভর করেছে, ওরমান নেই। ওটা সম্পূর্ণ একটা আলাদা পেশা। দে ডোন্ট ইন্টারফেয়ার আমাদের কাজ নিয়ে। আমরা যখন ওদের টেরিটরিতে ঢুকেছি তখনই কিন্তু গণ্ডগোলটা হয়েছে। আমার যেটা বারবার করে মনে হয়েছে, সেই সমস্ত শিল্পীরা খুব নিরাপদে আছেন যারা রাজনৈতিক দলের কাছ থেকে কোনো দিনও কোনো অবস্থাতে কোনো রকমের অর্থনৈতিক বা অন্যান্য কোনো সাহায্য নেননি এবং নিজের জায়গায় রয়েছেন। শিল্পীকে বুঝতেই হবে, সে যদি ইম্পর্টেন্ট একজন শিল্পী হয়, তাকে সমস্ত রাজনৈতিক দলই গুরুত্ব দেবে এবং তাকে বিভিন্ন জায়গায় ডাকবে, তাকে যেতে হবে, একজন সুস্থ নাগরিক হিসেবে যেতে হবে। যদি সে মনে করে যে আজকে এই দলের সাথে থাকবো না, তাহলে থাকবে না, কিন্তু সে ডাক্তার আসবে। কিন্তু যদি এইটুকুনি খোলামেলা জায়গা, নাগরিক, যেটা প্রথমেই বললাম আমি, যে নাগরিক সৌজন্যটা যদি বজায় থাকে, আমার রাজনীতির কোনো ইচ্ছে নেই। তুমি গত কদিনে যা দেখেছো টিভির পর্দায়, যা শুনছো পড়ছো, এরপর কি আবার যদি তৃণমূলের মঞ্চ কি বিজেপির মঞ্চ থেকে আমন্ত্রণ আসে, তুমি কি কমপ্লিটলি প্রত্যাখ্যান করবে? হ্যাঁ, এই আমন্ত্রণ আমি সেদিনই যাবো যেদিন আমি রাজনীতি করব, তার আগে নয়। না, রাজনীতি করতে গেলে তোমাকে গালাগালি খেতে জানতে হবে, আর গালাগালি যদি খেতে জানতে হয় তাহলে রাজনীতিটা মন দিয়েই করতে হবে। ওরকম পার্ট টাইম রাজনীতিবিদ বলে কিছু হয় না। না, কিন্তু এই যে যখন অপরাজিত যখন নন্দনে প্রত্যাখ্যাত হলো, তখন যে শিল্পীরা দাঁড়ালেন, সেটা কিন্তু শুধু নিছক রাজনৈতিক সিদ্ধান্ত ছিল না, সেটার জন্যে শিল্পের জন্যে পাশে দাঁড়ানো, একটা ছবির পাশে দাঁড়ানো। তুমি সেই সময় কিছু বললে না কেন? আমি ছিলাম না, 1 নম্বর। বাইরে থেকে যে বলা যেত তা না, বলার ভঙ্গিটাই আমার পছন্দ হয় না। আমি এই বারবার করে বলছি নাগরিক সৌজন্যের কথা, একটা শহরের প্রোফাইল আছে, কিন্তু আমি আমি একজনকে গালাগালি করে যাচ্ছে তাই বলতে বলতে বলবো, নাকি আমি আমার আবেদনটুকু প্লেস করব? আজকে তোমার বাড়িতে তুমি যে যে আত্মীয়কে পছন্দ করো না, তাকে অনুষ্ঠানে তুমি ডাকো না, এটা হচ্ছে সোজা হিসেব। ঠিক তেমনিভাবে এমন বৈরিতা তৈরি হয়ে যাচ্ছে যে একে অপরকে জায়গা দিচ্ছে না। নইলে নন্দন লেখাটাও তো সত্যজিৎ রায়ের নিজের হাতে তৈরি করা, সেখানে তার একটা বায়োপিকের মতো একটা জিনিস, সেটা দেখানো হলো না। এটা কার লজ্জা? এটা রাজ্য ছাড়া। একটা ভদ্রভাবে তো প্রতিবাদও করা যায়। তুমি কৌশিক গাঙ্গুলি, তুমি বললে তো একটা ব্যাপার লোকে শুনবে, সেটাই তো বক্তব্য, সেটার অবকাশ থাকছে না তো। তুমি এত উচ্চগ্রামে জিনিসটা শুরু হচ্ছে, ওটাতে পার্টিসিপেটই করতে চাই না আমি। এই যে গানটা হলো, যেটা অনির্বাণ গাইলো, আমরা অন্য কোথাও যাব না, আমরা এই দেশেতেই থাকবো, ওটাতে তো তোমায় দেখা গেল না, সবাইকে দেখা গেল। কারণটা কি? আমাকে দেখা যাবেও না ওরকম গানে। ভালো গান আমি শুনি, দেখা যাবে না। এবং এজেন্ডা ড্রিভেন জিনিসে সাংঘাতিক একটা মানে জনরোষ উঠলে হয়তো আমায় দেখা যেতে পারে। ওটা কি এই কারণে হতে পারে সেই সময় তোমাকে আমাকে ওই সময় বলেও বিজেপির নি, এমন নয় যে আমি না বলেছি, না না। আই হ্যাভ নাথিং টু ডু উইথ বিজেপি, আই হ্যাভ নাথিং টু ডু উইথ টিএমসি। এই মুহূর্তে তুমি তো ঋত্বিককে নিয়ে কাজ করেছো, পরমকে নিয়ে এত কাজ করেছো। হু ইজ দ্য ফাইনেস্ট বেঙ্গলি অ্যাক্টর কারেন্টলি? সম্পূর্ণভাবে তৈরি একটা যদি
বলো অনির্বাণ খুব তৈরি, কিন্তু সিনেমার হিসেবে যদি আমি বলি ডেফিনেটলি ঋত্বিক। পরম খুব ভালো, সবাই ভালো, কিন্তু ঋত্বিক আমার খুব দুর্বলতার একটা জায়গা, ভীষণ দুর্বলতার জায়গা। অনির্বাণের কোথায় এখনো তফাৎ আছে ঋত্বিকের সঙ্গে, ম্যাজিকটা করায়? ফ্লুয়েন্সিতে অনির্বাণ অনেক ফ্লুয়েন্ট হয়ে গেছে, অনির্বাণ এখন দুর্দান্ত অভিনয় করছে, কিন্তু অনির্বাণের উপস্থিতিটা খুব নায়কোচিত। হ্যাঁ, অনির্বাণ একটা দাঁড়ায় যখন অনেকটা জায়গা জুড়ে, পরম, অনির্বাণ, আবির, এরা প্রত্যেকেই এত সুদর্শন। ঋত্বিকের মধ্যে সেই শোভাটা নেই। ঋতুপর্ণ ঘোষকে বাংলা ছবির ইতিহাস কিভাবে মনে রাখবে? ভালো সংলাপ লেখক এবং পারিবারিক গল্প বলা নিয়ে এমন গল্পকার যিনি নারী মন বুঝতেন। জাস্ট এইটুকু? হ্যাঁ, ভেরি অনেস্ট অ্যাসেসমেন্ট আমি বলবো, যে মানে তোমার ভিতর থেকে যা মনে হচ্ছে। হ্যাঁ, এটা খুব ইম্পর্ট্যান্ট, মানে মানে ডেফিনেটলি মানে সব মিলিয়ে- অসামান্য অত ভালো সংলাপ লেখার আমরা আমরা নকল করি বরঞ্চ নিজেদের ছবিতে, ঋতু তাহলে কী লিখতো এই জায়গাটা, এরকম করে লেখা যেত কি? সেই সংলাপ লেখাটা অসম্ভব, মানে জাতীয় স্তরেও ওই রকম সংলাপ লেখা। তার উপরে হচ্ছে কাহিনীকার যে গল্পটা বলতো, বাড়ির যে গল্পটা, যে ভিতরকার, সেটা একটা নারী মন ছিল সেটার মধ্যে। মানে তুমি যদি স্কুলের প্রধান শিক্ষক হও, আর আমি মনে করো ক্লাস টিচার এই খাতাটা তোমায় দেখিয়ে জিজ্ঞেস করছি যে স্যার এটা কি নম্বর দেবো, আমি নিজে বুঝতে পারছি না, তো তুমি আমায় এই কথাগুলোই বললে, তাহলে আমি তো 10-এ 5 দেবো। কাকে? এই ঋতুপর্ণকে, এই যে অ্যাসেসমেন্টটা আমি 10-এ তাহলে 5 ভ্যালু সে তো করব। হেডমাস্টার দিচ্ছে, আমি তো দিইনি। আচ্ছা, হেডমাস্টার হেডমাস্টার দিচ্ছে, তুমি যা বললে তার তার ভিত্তিতে দিচ্ছে। এখন তুমি অপর্ণা সেনকে নিয়ে আমাকে প্রশ্ন করতে পারতে, রিনাদিকে। আমি তখন এমন উত্তর দিতাম, তুমি 10-এ 4.5 আচ্ছা ঠিক আছে, 7 অপর্ণা সেনকে নিয়ে জিজ্ঞেস করছি। তাহলে তো অসম্ভব ভালো পরিচালক। আমি চিত্র পরিচালকের কথা বলবো, রিনাদিকে আমি ঋতুদা এবং ঋনাদিকে পাশাপাশি যদি পরিচালক হিসেবে ভাবি, ভ্যারাইটি কোনো তুলনাই হয় না। আমার অনেক বেশি ভালো লাগে রিনাদিকে, মানে চিত্র পরিচালক হিসেবে। অসাধারণ। কৌশিক গাঙ্গুলি কিন্তু আজকে খুব মন খুলে আমাদের সঙ্গে কথা বললেন, রাজনৈতিক দু একটা ব্যাপার বাদ দিয়ে। আমার মনে হয় আজকের লাইমলাইটে কৌশিকের সঙ্গে আড্ডাটা আপনারা উপভোগ করেছেন। আজকের মতো এটাই থাক। কৌশিক, অনেক ধন্যবাদ, শুভরাত্রি।